কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যেই আছো, তাই তো? আমরা আবারও ফিরে এসেছি আমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তোমরা এতদিন সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় ব্যস্ত ছিলে, পরীক্ষা দিলে সবাই। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, আশানুরূপ হয়েছে এবং এখন থেকে আবারও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তোমাদের আবারও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সামনে রয়েছে আমাদের টেস্ট। আমরা যে মিশন মাধ্যমিক 2026-এর লক্ষ্যে এগোচ্ছি, তার টেস্ট পরীক্ষা আগামী মোটামুটি পুজোর ছুটির পরে অর্থাৎ নভেম্বরের যে কোনো সময় টেস্ট পরীক্ষা হয়ে যাবে। সুতরাং আরও একবার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের টেস্টের জন্য বাকি যে সিলেবাসটুকু রয়েছে সেগুলোকে শেষ করতে হবে। তো ভৌতবিজ্ঞান অংশে, আমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান অংশে সেকেন্ড টার্মের পর থেকে আমাদের দুটো অধ্যায় মোটামুটি বাকি আছে। একটি হচ্ছে আজকে যেটি করব, আজকের ক্লাসের যেটি আলোচ্য বিষয়, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন এবং পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার করলেই কিন্তু আমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাস শেষ। সুতরাং আর দেরি না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস। একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসে যেগুলো হবে সেগুলো একটু মনোযোগ সহকারে বাড়িতে বারবার অন্তত টেক্সট বুকটাকে একটু ফলো করবে, তাহলেই দেখবে তোমাদের জৈব রসায়ন অংশে যেগুলো আছে খুব সহজেই কিন্তু পড়া তৈরি হয়ে যাবে। তো একটি কথা আমি বলবো, যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে, বিশেষ করে কেমিস্ট্রিতে যারা গ্র্যাজুয়েশন করবে, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ভাইটাল ক্লাস। সুতরাং মন দিয়ে দেখবে, কারণ এই জৈব রসায়ন হচ্ছে উচ্চতর যে তোমার কেমিস্ট্রির যে সোপান বলতে পারো তোমরা, সিঁড়ি। অর্থাৎ একটা উঁচু কোনো জায়গায় উঠতে গেলে একটা সিঁড়ির প্রথম ধাপে তোমাকে পদার্পণ করতে হয়, ঠিক তেমনি মাধ্যমিকের যে অর্গানিক কেমিস্ট্রি অংশটুকু রয়েছে সেটাই আগামী দিনের তোমার সায়েন্সের জন্য প্রবেশদ্বার বলতে পারো। ঠিক আছে? তো চলো মন দিয়ে ক্লাসটি করবে। আমি আশা করি জৈব রসায়ন নিয়ে কারো কোনো ভীতি আজকের পর থেকে আর থাকবে না। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি। তো দেখো, আমরা ইতিমধ্যেই ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা ছিল, সেই ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টে বিভিন্ন গ্যাস, অ্যাসিড, মেটালার্জি, ধাতুবিদ্যা এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। তো আজকে আমরা উদ্ভিদ ও প্রাণীদের জীবদেহ থেকে যে সমস্ত যৌগগুলো উৎপন্ন হয়, যাদেরকে আমরা বলবো জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সাধারণত জৈব যৌগ জীবজাত যেটা, সেটাই হচ্ছে জৈব। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের জীবদেহ থেকে যেগুলো আমরা তৈরি করি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে বস্ত্র, বিভিন্ন প্রসাধনিক দ্রব্য, ঠিক আছে, পাউডার বলো, বিভিন্ন ক্রিমগুলো বলো, বা আমাদের যে স্নানের যে অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, সবই কিন্তু জৈব যৌগ। তো পৃথিবীতে প্রচুর সংখ্যক জৈব যৌগ দেখা যায়, যার মূল কারণ একটু পরে আমরা দেখব যে কার্বন যে পরমাণু দিয়ে জৈব যৌগ তৈরি, সেই কার্বন পরমাণুর যে ক্যাটিনেশন ধর্ম, সেই ক্যাটিনেশন ধর্মের জন্যই কিন্তু পৃথিবীতে প্রচুর সংখ্যায় জৈব যৌগ দেখা যায়। ধর্মটার নাম কি বললাম? ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? তো এবারে জৈব যৌগের শুরু করার আগে একটুখানি এর ইতিহাসগুলো দেখো। পৃথিবীতে প্রথম ল্যাবে যে জৈব যৌগটি আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়া। তোমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে আবিষ্কৃত, তোমার পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগের নাম কি, উত্তর হচ্ছে ইউরিয়া। মনে রেখো, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার তিনি অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে, এটা কি করলাম, হিট দিলাম, উত্তপ্ত করলে ইউরিয়া CONH2 বা ইউরিয়া তৈরি হয়। তাহলে পৃথিবীর
যে জৈব যৌগটি প্রথম পরীক্ষাগারে আবিষ্কৃত হয়েছিল তার নাম হচ্ছে ইউরিয়া এবং সেটা তৈরি হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে এবং তৈরি করেছিলেন একজন জার্মান বিজ্ঞানী যার নাম ফ্রেডরিক ভোলার বা ভোলহার বলতে পারো, ভোলারও বলতে পারো, ফ্রেডরিক ভোলহার। ঠিক আছে, মনে থাকবে তো। এরপরে আমরা জৈব যৌগ আবিষ্কারের যদি ইতিহাস জানতে চাই তো সেখানে আমরা দেখতে পাবো যে বিজ্ঞানী ল্যাভয়সিয়র প্রথম বললেন যে জৈব যৌগ মাত্রই কার্বন পরমাণু দ্বারা গঠিত। এটা মনে রেখো, বিশেষভাবে মনে রেখো, পৃথিবীর যে কোনো জৈব যৌগ পরমাণু দ্বারা গঠিত। কে বললেন বিজ্ঞানী ল্যাভয়সিয়র। আবার বলে দিই, বিজ্ঞানী ল্যাভয়সিয়র তিনি বললেন যে পৃথিবীর যে কোনো জৈব যৌগগুলো মোটামুটি 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়সিয়র বলেছিলেন জৈব যৌগ মাত্রই কিন্তু কার্বন দ্বারা গঠিত হবে, অর্থাৎ দেয়ার ইজ এ কার্বন অ্যাটম ইন এভরি অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে, কার্বন থাকবেই জৈব যৌগে, কার্বন ছাড়া জৈব যৌগ তৈরি হবে না। কিন্তু এখানে উল্টোটা যদি আমরা বলি যে কার্বন জৈব যৌগে যেমন থাকবেই, তাহলে কার্বনযুক্ত কি সমস্ত যৌগ আমরা জৈব যৌগ বলতে পারি? তার উত্তর হবে না, আমরা কার্বন থাকলেই সেটাকে জৈব যৌগ বলতে পারি না। কারণ তোমরা জানো আমাদের বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোক্সাইড CO, ঠিক আছে, কার্বনেট যৌগ যেমন ক্যালসিয়াম কার্বনেট, বাইকার্বনেট যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, সায়ানাইড, ঠিক আছে, যেমন ধরো KCN, এখানে কার্বন রয়েছে সায়ানাইড যৌগে। ঠিক আছে, এগুলো সব দেখো কার্বনযুক্ত যৌগ, কিন্তু এই যৌগগুলো জৈব যৌগ নয়। সুতরাং আমরা বলতে পারি জৈব যৌগ হলেই সেটি কার্বনযুক্ত হবে, কিন্তু কার্বনযুক্ত হলেই সেটা জৈব যৌগ এমন কোনো কথা নেই, গ্যারান্টি নেই। ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম জৈব যৌগের, যে আমরা প্রথমেই বললাম যে পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগের নাম ইউরিয়া, যেটা অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে পাওয়া গিয়েছিল, যেটা তৈরি করেছিলেন জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার। ঠিক আছে, নেক্সট আমরা বলেছি জৈব যৌগ মাত্রই কার্বন পরমাণু দ্বারা গঠিত। এটা কি বলেছিলেন বিজ্ঞানী ল্যাভয়সিয়র 1784 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এছাড়াও বিজ্ঞানী কোলবে, তিনি কি করেছিলেন? কোলবে মোটামুটি তোমার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটের সংশ্লেষণ করে কি বললাম, কার্বন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই তিনটের সংশ্লেষণের দ্বারা তিনি তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এটাকে কি বলবো আমরা? অ্যাসিটিক অ্যাসিড। কে তৈরি করলেন বিজ্ঞানী কোলবের সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় এটাকে। বিজ্ঞানী কোলবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা সংশ্লেষণের দ্বারা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন, যে অ্যাসিটিক অ্যাসিডটা একটা জৈব যৌগ। ঠিক আছে, এছাড়াও মনে রেখো পরীক্ষায় আসে বিজ্ঞানী বার্থেলো, তিনি কার্বন এবং হাইড্রোজেন এই দুটোর দ্বারা মিথেন গ্যাস আবিষ্কার করেছিলেন। মিথেন জৈব যৌগের একটা অন্যতম যৌগ হচ্ছে মিথেন, পৃথিবীর সবচেয়ে সরলতম জৈব যৌগ যার নাম হচ্ছে মিথেন। পৃথিবীর সবচেয়ে সরলতম জৈব যৌগ, আমরা আসবো সে আলোচনায়, ডিটেলসে আলোচনা করব মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তোমার ইথাইন, মিথাইন। ঠিক আছে, যা যা আছে সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো আপাতত জেনে নাও এই জৈব যৌগের ইতিহাসে যেগুলো পরীক্ষায় আসে। নাম্বার 1, পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগের নাম ইউরিয়া, যেটা অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার তৈরি করেছিলেন। নাম্বার 2, বিজ্ঞানী কোলবে তিনি তার সংশ্লেষণ পদ্ধতিতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের দ্বারা
অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন, ঠিক আছে। নাম্বার 3, বিজ্ঞানী ল্যাভয়েসিয়র তিনি বললেন যে জৈব যৌগ মাত্রই তাতে কার্বন পরমাণু থাকবেই। এবং নাম্বার 4 আমরা মনে রাখবো, বিজ্ঞানী বার্থেলো মিথেন গ্যাস আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা এবারে চলে যাব সোজা জৈব যৌগের সংজ্ঞায়। জৈব যৌগ বলে কাকে? দেখো, ইতিমধ্যে আমরা জৈব যৌগের যে সমস্ত আলোচনা করেছি সেখান থেকে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগের সংজ্ঞা কিন্তু বলে দিতে পারবো। জৈব যৌগ কাকে বলে না, কার্বনের যে সমস্ত কার্বন দ্বারা গঠিত যে সমস্ত যৌগগুলোর মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়তা ধর্ম এগুলো দেখা যায়, তাদেরকে আমরা জৈব যৌগ বলবো, ঠিক আছে। কিছু আছে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বনেট, মানে কার্বন ডাইঅক্সাইড যেটা, কার্বনেট, সায়ানেট, ধাতব সায়ানেট যেটা, সায়ানাইড ইত্যাদি যৌগগুলো বাদ দিয়ে বাকি কার্বনযুক্ত যে সমস্ত যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কি বললাম, ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা আইসোমারিজম ধর্ম, এই দুটো দেখা যায়, বৈশিষ্ট্য দেখা যায়, তাদের আমরা বলবো জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড। তো এই জৈব যৌগের একটি প্রধান উপাদান কার্বন বলে আমরা অনেকেই কিন্তু জৈব যৌগকে কার্বন যৌগ বলে থাকি, ঠিক আছে। আর যে শাস্ত্রে এই জৈব যৌগ নিয়ে অধ্যয়ন করা হয়, পড়াশোনা করা হয়, তাকে আমরা বলবো জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। এটা বর্তমানে অনেকে কার্বন যৌগের কেমিস্ট্রিও বলে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে এই জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের বেশ কিছু পার্থক্য রয়েছে এবং এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তো চলো দেখে নেওয়া যাক জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের কী পার্থক্য রয়েছে। এখানে আমি লিখে দিলাম জৈব যৌগ, অজৈব যৌগ, অজৈব যৌগ। এই তো দেখো, বেশ কয়েকটা পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। 1, 2, 3, 4, অন্তত 5টা পার্থক্য আগে বলি তোমাদের। নাম্বার 1, জৈব যৌগগুলো কার্বন দ্বারা গঠিত হবেই, অর্থাৎ জৈব যৌগের মধ্যে কার্বন কিন্তু থাকতেই হবে। অজৈব যৌগ হলে তার মধ্যে কার্বন নাও থাকতে পারে, যেমন জল একটা অজৈব পদার্থ, H2O, জলের মধ্যে কোথাও কার্বন নেই, সুতরাং আমরা বলবো জৈবযুক্ত। খুব সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি, পুরো সেন্টেন্স লিখছি না, জৈব যৌগ কার্বন যুক্ত, ঠিক আছে। আর এখানে লিখে দিলাম কার্বন ব্যতীত হতে পারে, অর্থাৎ অজৈব যৌগগুলো কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। নেক্সট পয়েন্ট কি, জৈব যৌগগুলো সব সময় সমযোজী হবেই, অর্থাৎ জৈব যৌগগুলো সমযোজী। অজৈব যৌগগুলো আমরা বলবো তড়িৎযোজী বা অসমযোজী বলতে পারি, তড়িৎযোজী, ঠিক আছে। তাহলে জৈব যৌগগুলো সমযোজী যৌগ আর অজৈব যৌগগুলো তড়িৎযোজী যৌগ। নাম্বার 3, জৈব যৌগগুলো সাধারণত জলে অদ্রাব্য এবং জৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য। এখানে তাহলে কি লিখবো, এরা অজৈব যৌগগুলো জলে দ্রাব্য ও জৈব দ্রাবকে আবার অদ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য। মনে থাকবে, জৈব যৌগগুলো জলে দ্রবীভূত সাধারণত হয় না, যে কোনো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এখন এই জৈব দ্রাবক কি, একটা জৈব দ্রাবকের নাম কি, যেমন মনে করো কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এই যে জৈব দ্রাবক বললাম না CCl4, এই CCl4 হচ্ছে একটা জৈব দ্রাবকের উদাহরণ, CCl4। এই জৈব দ্রাবকে জৈব যৌগগুলো দ্রবীভূত হতে পারে, কিন্তু অজৈব যৌগগুলো আবার জলে গুলে যায়, ঠিক আছে। যে কোনো চিনি, তোমার যে কোনো একটা অজৈব যৌগ বলো, সেটা কিন্তু জলে দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, আমরা কি বলবো, এগুলো জলে যেহেতু দ্রবীভূত হয় না,
এবং দ্রবীভূত হলে আয়নিত হয় না। আয়নিত না হওয়ার জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন করে না। আর ঠিক উল্টোটা 4 নম্বর এখানে লিখব, দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তাহলে জৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, অজৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করে। এছাড়াও তুমি বলতে পারো আরও প্রচুর পার্থক্য রয়েছে এদের মধ্যে। দেখো, সমাবয়বতা ধর্ম, যেটা আইসোমারিজম বলি আমরা, সেই সমাবয়বতা ধর্ম দেখা যায়। আর অজৈব যৌগের ক্ষেত্রে আমরা বলবো দেখা যায় না, এই আইসোমারিজম ধর্মটা দেখা যায় না। এছাড়া কি বলবো, এরা কি হয়, এরা তোমার এদের অণুর অস্তিত্ব আছে কিন্তু আয়নের কোনো অস্তিত্ব নেই। অণুর অস্তিত্ব আছে, আর এদের আবার আয়নের অস্তিত্ব আছে, অণুর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে। তুমি আরও অনেক পয়েন্ট তুমি বলতে পারবে। যেমন ধরো, জৈব যৌগগুলোর মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, অজৈব যৌগে কোনো ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। জৈব যৌগগুলোর পলিমারাইজেশন বিক্রিয়া ঘটায়, অজৈব যৌগগুলো পলিমারাইজেশন বিক্রিয়া হয় না, ঘটে না। জৈব যৌগগুলো সাধারণত ধীরে ধীরে বিক্রিয়া ঘটায়, অজৈব যৌগগুলো দ্রুত হারে বিক্রিয়া করতে পারে। তো এই সমস্ত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত পার্থক্য তুমি পাবে এগুলোর মধ্যে। পরীক্ষার জন্য অন্ততপক্ষে 4টে পার্থক্য তুমি মনে রেখো। আমি আরও একবার গুছিয়ে বলি জৈব অজৈব যৌগের পার্থক্য। আরও একবার আমরা দেখে নিই। দেখো, জৈব যৌগ, অজৈব যৌগ। জৈব যৌগগুলো সাধারণত কার্বন দিয়ে তৈরি, অজৈব যৌগগুলো কার্বন ছাড়াও তৈরি হতে পারে। জৈব যৌগগুলো সমযোজী, অজৈব যৌগগুলো তড়িৎযোজী। জৈব যৌগগুলো জলে অদ্রাব্য, যে কোনো জৈব দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদিতে দ্রাব্য। অজৈব যৌগগুলো জলে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য। জৈব যৌগগুলো তোমার সাধারণত জলে দ্রবীভূত হয় না বলে এরা আয়নিত হয় না, ফলে তড়িৎ পরিবহন করতে পারে না। অজৈব যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। জৈব যৌগগুলো এদের অণুর অস্তিত্ব আছে, আয়নের কোনো অস্তিত্ব নেই। অজৈব যৌগতে আয়নের অস্তিত্ব আছে, অণুর কোনো অস্তিত্ব নেই। জৈব যৌগে পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায়, অজৈব যৌগে কোনো পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায় না। জৈব যৌগগুলো ধীরে ধীরে বিক্রিয়া করে, অজৈব যৌগগুলো দ্রুত বিক্রিয়া করে। জৈব যৌগের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হয়, অজৈব যৌগের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি হয়। ঠিক আছে। বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো হাই হয়, অত্যন্ত হাই হয়। ঠিক আছে। তো আমরা পরীক্ষায় যদি জৈব এবং অজৈব যৌগের পার্থক্য আসে তাহলে কিন্তু পারবো আমরা। ঠিক আছে। নেক্সট, এবারে আমরা চলে যাব পার্থক্যের পরেই আমরা চলে যাব কার্বনের যোজ্যতা নিয়ে। ঠিক আছে। এই কার্বনের যোজ্যতা বিষয়টি পরীক্ষায় খুব আসে, একটুখানি জেনে নাও যে কার্বনের যোজ্যতা হলো 4। কি বললাম? কার্বনের যোজ্যতা সমান 4 এবং কার্বনের যোজ্যতা 4 এটা প্রথম ঘোষণা করেছিলেন বিজ্ঞানী কেকুলে। বিজ্ঞানীর নাম কেকুলে। কেকুলে প্রথম বলেছিলেন কার্বনের যোজ্যতা 4। তো কার্বন সবসময় সমযোজী যৌগ গঠন করে, তড়িৎযোজী যৌগ গঠন করে না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কার্বন এর যোজ্যতা 4 এবং কার্বন সমযোজী যৌগ গঠন করে কেন, ব্যাখ্যা করো। তখন তার উত্তরে আমরা কি বলবো? না, তার উত্তরে আমরা বলবো যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত বলো তো? বলো বলো বলো। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস 2, 4, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে কার্বনের 4টে ইলেকট্রন বর্তমান। তো কার্বনের ক্ষেত্রে কি হয় দেখো, ওর বাইরে যে 4টে ইলেকট্রন থাকে না, সেই 4টে ইলেকট্রন কার্বন পরমাণুর পক্ষে ত্যাগ করা বা
4টি ইলেকট্রন ত্যাগ করে সে কী হবে, হিলিয়াম 2 হয়ে যাবে, অথবা আরও 4টি ইলেকট্রন গ্রহণ করে সে নিয়ন 10 অর্থাৎ নিয়নের মতো সুস্থিত হবে। দুটোই কিন্তু খুব কঠিন কাজ। অর্থাৎ কার্বনের পক্ষে তোমার 4টি ইলেকট্রন ত্যাগ করা বা 4টি ইলেকট্রন গ্রহণ করা খুব কঠিন কাজ হওয়ায় সে কি করে, সে 4টে তোমার বন্ধন তৈরি করে, ঠিক আছে, সমবন্ধন, তোমার সমযোজী বন্ধন রচনা করে এবং সে সমযোজ্যতা প্রদর্শন করে, ঠিক আছে। এই কারণেই কার্বন সমযোজী যৌগ গঠন করে এবং কার্বনের যোজ্যতাটা হচ্ছে কত, 4। যেহেতু তার বহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন, তাই তার যোজ্যতা আমরা 4 ধরবো। এটা বলেছিলেন কে প্রথম, বিজ্ঞানী কেকুলে। এখানে বিজ্ঞানী লাবেল, একটু মনে রেখো, বিজ্ঞানী দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে বিজ্ঞানী ভ্যান্ট হফ এবং বিজ্ঞানী লাবেল, এরা দুজনে মিলে এই কার্বনের যে গঠন, ত্রিমাত্রিক গঠন, যেটাকে আমরা বলি চতুস্তলকীয় গঠন, সেই চতুস্তলকীয় মতবাদের প্রচার করেছিলেন বিজ্ঞানী ভ্যান্ট হফ এবং লাবেল। কিসের প্রচার করেছিলেন, চতুস্তলকীয় মডেল, ত্রিমাত্রিক মডেল যেটা, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি টেট্রাহাইড্রাল, ঠিক আছে, সমচতুস্তলকীয় মডেল বা টেট্রাহাইড্রাল। এই মডেলের মূল কথা কী ছিল না, কার্বন পরমাণুটা কেন্দ্রে থাকবে আর তার এই যে তার যোজ্যতা কাঠিগুলো এরকম থাকবে, ঠিক আছে। এই হচ্ছে কার্বনের গঠন, ত্রিমাত্রিক গঠন। তো এখানে তারা বললেন যে এই যে হাইড্রোজেন দ্বারা যদি এগুলোকে পূরণ করি আমরা, তাহলে দেখো CH4 মিথেন হয়ে যাবে এবং এখানে এই HCH এই বন্ধন কোণের মান কত হবে, বন্ধন কোণের মান হবে সমান 109 ডিগ্রি 28 মিনিট। এই যে কোণটা দেখতে পাচ্ছ 109 ডিগ্রি 28 মিনিট, মনে থাকবে। এটাই হচ্ছে কার্বনের চতুস্তলকীয় মডেল, ত্রিমাত্রিক মডেল, এবং এটা প্রচার করেছিলেন বিজ্ঞানী ভ্যান্ট হফ এবং লাবেল। এইটুকু মনে রাখলে যথেষ্ট। নেক্সট হচ্ছে আমরা এবারে চলে যাব তোমার হাইড্রোকার্বন, সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা জৈব রসায়নের, যেটা হচ্ছে হাইড্রোকার্বন কি। দেখো নামের মধ্যে লুকিয়ে আছে হাইড্রোকার্বন। প্রথমে আমরা জেনে নেব হাইড্রোকার্বন কাকে বলে। কি বললাম, হাইড্রোকার্বন, হাইড্রো মানে হাইড্রোজেন আর কার্বন, তাহলে যে সমস্ত যৌগগুলো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। আবার বলছি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলি। এই হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করি। এর যদি শ্রেণী বিভাগ করি তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, এদের আর একটা নাম আছে ইংরেজিতে অ্যালকেন। ইংরেজি নামটা ভীষণভাবে মনে রেখো, অ্যালকেন, বানান সহ মনে রেখো, ALKANE, অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালকিন, ইংরেজি হচ্ছে ALKENE, অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। ব্যাস। এবারে প্রথম থেকে আরেকবার বলি, হাইড্রোকার্বন কাকে বলে না, যে সমস্ত যৌগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন দুই ধরনের, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কাদের বলে, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, একটি মাত্র বন্ধন থাকে, তাকে বলা হয় সমযোজী এক বন্ধন থাকলে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে অথবা ট্রিপল বন্ড থাকে তখন তাকে আমরা বলবো অসম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। এই অসম্পৃক্ত জৈব যৌগগুলোর মধ্যে যেটাতে ডাবল বন্ড থাকে তাকে অ্যালকিন বলবো, আর যেটাতে ট্রিপল বন্ড থাকে তাকে
অ্যালকাইন বলবো। তাহলে আমরা কি শিখলাম? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এক সমযোজী এক বন্ধন থাকে, তখন তাকে বলা হয় অ্যালকেন। আর যখন কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন থাকে, তখন তাকে বলা হয় অ্যালকিন। কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন থাকলে, তিনটে যদি বন্ড থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যালকাইন। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকাইন এই দুটো হচ্ছে অসম্পৃক্ত, আর অ্যালকেন যেটা সেটা হচ্ছে সম্পৃক্ত। আবার বলে দিই, সম্পৃক্ত হলে একটা বন্ধন থাকবে, অসম্পৃক্ত হলে হয় দুটো না হয় তিনটে। ক্লিয়ার? নেক্সট এখানে এবারে আমরা একে একে জানবো, সব আলোচনাই করতে হবে। তো হাইড্রোকার্বনের ভাগ এবং এবারে উদাহরণে আসবো আমরা। অ্যালকেন কোনগুলো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন জানতে গেলে আগে আমরা মূল যে ধাতু, সেই মূল চারটে ধাতু, 4 থেকে 5টা ধাতু তোমরা জানলেই হবে। যদি একটা কার্বন থাকে না, সেই মূল ধাতুটা হবে মিথ। যদি 2টো কার্বন থাকে তাহলে তাকে বলা হয় ইথ। যদি 3টে কার্বন থাকে তাহলে তাকে বলা হয় প্রোপ। যদি 4টে কার্বন থাকে তাহলে তাকে বলা হয় বিউট। যদি 5টা কার্বন থাকে তাকে বলা হয় পেন্ট। এই মোটামুটি 5 অবধি তোমরা জানলেই তোমাদের যথেষ্ট। মূল ধাতু বলা হয় এগুলোকে। C1 মানে একটা কার্বন দ্বারা গঠিত হলে তাকে মিথ। C2 মানে 2টো কার্বন থাকলে তার নাম হবে ইথ, মানে নামের মূল ধাতুটা হবে ইথ। 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট। আরেকবার বলছি, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। মনে থাকবে? এখন অ্যালকেন হলে তার কি হচ্ছে, তোমার প্রত্যয়টা কি হচ্ছে দেখো, এন, ANE, অর্থাৎ বাংলায় এন, বিভক্তিটা হবে এন। অ্যালকিন হলে ENE, বাংলায় ইন। আর অ্যালকাইনের ক্ষেত্রে বিভক্তিটা হচ্ছে আইন, বাংলায় লিখলে আইন। তাহলে এবার নামগুলো দেখো তো, অ্যালকেন কারা? আমি অ্যালকেন তৈরি করছি, দেখো অ্যালকেন তৈরি করছি। একটা কার্বন নিলাম, কার্বনের 4টে যোজ্যতা, 4টে কাঠি দিয়ে দিলাম, এবার হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এই যে তৈরি হয়ে গেল কি, এটা তৈরি হয়ে গেল CH4। CH4কে কি বলবো আমরা? মিথেন। মিথেন কেন নাম হলো? কার্বন কটা? একটা, C1। তাহলে এর মূল ধাতুটা কী হবে? মিথ। তার সঙ্গে বিভক্তি কী হবে? এন। তাহলে মিথ, মিথ হচ্ছে একটা কার্বনের জন্য মূল ধাতু, বিভক্তি কী হলো? এন। মিথ যুক্ত এন সন্ধি করলে কী হবে? মিথেন। বোঝা গেল? তাহলে একটা কার্বনযুক্ত সরলতম যে অ্যালকেনের নাম পেলাম, সেটা কি পেলাম? মিথেন। আর এই মিথেন নামটা কিন্তু এমনি এমনি আসেনি। একটা কার্বনের জন্য মিথ আর অ্যালকেনের জন্য এন, মিথ যুক্ত এন, মিথেন। ওকে? ঠিক তেমনি যদি আমরা 2টো কার্বন নিই, এই একটা কার্বন নিলাম, বন্ড সিঙ্গেল বন্ড হবে, কিন্তু ডবল বা ট্রিপল বন্ড হবে না। ডবল বা ট্রিপল বন্ড হলে অ্যালকিন বা অ্যালকাইন হয়ে যাবে। আমরা করছি অ্যালকেন, অ্যালকেন। তাহলে 2টো কার্বন নিলাম, সি বন্ড সি। তাহলে এখানে দেখো কার্বনের একটা বন্ড আছে, তাহলে হাইড্রোজেন কটা হবে? 3টে। অর্থাৎ কার্বনের যটা যোজ্যতা কাঠি থাকবে, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে আমরা যৌগ তৈরি করতে পারি। এই কার্বনটার একটা যোজ্যতা কাঠি আছে, তাহলে হাইড্রোজেন কটা লাগবে? 3টে। এই কার্বনটারও দেখো একটা কাঠি আছে, তাহলে হাইড্রোজেন লাগবে 3টে। CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3। এটাকে কি বলবো? বলবে তো তুমি বলবে। দেখো কার্বন কটা আছে? 2টো কার্বন থাকলে কি নাম হয়? ইথ। তাহলে এখানে কি লিখবো? ইথ প্লাস, এটা অ্যালকেন। অ্যালকেনের জন্য বিভক্তি কি হয়? এন। তাহলে ইথ যুক্ত এন সন্ধি করো, ইথেন। তাহলে কী পেলাম? মিথেন, ইথেন। 3টে কার্বন থাকলে কী হবে? প্রোপ। মূল ধাতুটা কী হবে? 3টে থাকলে প্রোপ। অ্যালকেনের সিরিজ, তাহলে প্রোপ যুক্ত এন কী হবে? প্রোপেন। 4টে থাকলে কী হবে? বিউট যুক্ত এন, বিউটেন। 5টা থাকলে কী হবে? পেন্ট যুক্ত এন, পেন্টেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো সব হচ্ছে পর অ্যালকেনের সিরিজ। তাহলে অ্যালকেন কাকে বলে এবং তাদের নামগুলো কীভাবে পরপর আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। এই জায়গাগুলো একটু বুঝে নেবে। এগুলোই কিন্তু তোমাদের হায়ার এডুকেশনের জন্য, উচ্চশিক্ষায় যখন কেমিস্ট্রি নিয়ে পড়বে তখন কিন্তু এগুলো কাজে লাগবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে অনুরূপভাবে অ্যালকিন। অ্যালকিনটা কী করে পাবো? না, অ্যালকিন দেখো, এটা মুছে দিলাম অ্যালকেনটা,
এই এবার অ্যালকিনের বেলায় তুমি অ্যালকিন একটা তৈরি করো, মনে করো দুটো কার্বন নিলাম, এই একটা কার্বন নিলাম, এই একটা কার্বন নিলাম। এই কার্বন দুটোর মধ্যে কোন বন্ড থাকবে অ্যালকিনে? ডাবল বন্ড দিলাম। এবার এর কটা, এই কার্বনটার কটা যোজ্যতা কাঠি হলো? দুটো। তাহলে কটা হাইড্রোজেন লাগবে? বাকি দুটো। কার্বনের যোজ্যতা তো 4। কার্বনের যোজ্যতা যদি 4 হয়, দুটো বন্ড আছে, কাঠি আছে, তাহলে আর দুটো হাইড্রোজেন লাগবে। এই কার্বনটারও দেখো দুটো যোজ্যতা কাঠি দেওয়া আছে বন্ড, তাহলে আরও দুটো হাইড্রোজেন লাগবে। হয়ে গেল CH2 ডাবল বন্ড CH2। এর নাম কী হবে? দেখো কটা কার্বন আছে? দুটো। তাহলে মূল ধাতুটা হবে কী হবে? দুটো থাকলে কী হবে? ইথ যোগ ডাবল বন্ড থাকলে কী হয়? অ্যালকিন। আর অ্যালকিনের বিভক্তিটা কি? ইন। তাহলে ইথ যুক্ত ইন, সন্ধি করলে হবে ইথিন। বোঝা গেল? এবার মনে করো 3টে আছে, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। যোজ্যতা কাঠি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। একটা আছে, তাহলে আরও হাইড্রোজেন 3টে লাগবে। এদিকে দুটো, এদিকে একটা, 3টে, তাহলে আর একটা হাইড্রোজেন লাগবে। এদিকে দুটো কাঠি আছে, তাহলে এখানে আরও দুটো লাগবে। এটা একটা যৌগ, ঠিক আছে? এখানে কার্বন কটা আছে? একটা, দুটো, 3টে। আর আছে কিনা একটা ডবল বন্ড। 3টে থাকলে কী হয়? 3টে থাকলে প্রোপ, লিখলাম প্রোপ যোগ অ্যালকিন। ডবল বন্ড আছে বলে অ্যালকিন, তাহলে বিভক্তি হবে ইন। প্রোপ যুক্ত ইন কি হয়? প্রোপিন। এবার 1 প্রোপিন, 2 প্রোপিন, এগুলো সব পরে IUPAC নেম যখন করাবো তখন খুব ভালোভাবে নামকরণটাকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন আপাতত জেনে নাও এটা কি হলো? প্রোপিন। ঠিক তেমনি যদি 3টের জায়গায় 4টে কার্বন নিই তখন কী হবে? বিউটিন। 5টা কার্বন নিলে পেন্টিন। বোঝা গেল? তাহলে এখানে কি? ইথিন, ইথিনের পরে প্রোপিন, তারপরে বিউটিন, তারপরে পেন্টিন। এভাবে যাই হবে না কেন, অ্যালকিনের বেলায় নামের শেষে ইন বিভক্তি যোগ হবে এবং সব ইন 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 করে প্রোপিন, বিউটিন, ইথিন বললাম, ঠিক আছে? এগুলো সব হচ্ছে অ্যালকিনের উদাহরণ। লাস্ট হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের বেলায় কি বললাম? ট্রিপল বন্ড হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। দেখো কার্বন কার্বন, দুটো কার্বন নাও, এই একটা কার্বন নিলাম, এই একটা কার্বন নিলাম, ট্রিপল বন্ড, 3টে বন্ড দাও। এই যোজ্যতা কাঠি 3টে হয়ে গেল। তাহলে হাইড্রোজেন কটা লাগবে বলো? কার্বনের যোজ্যতা 4 পূর্ণ করতে আর একটা হাইড্রোজেন লাগবে। তাহলে একটা হাইড্রোজেন আর 3টে কাঠি, 4 হয়ে গেল যোজ্যতা। এই কার্বনটারও দেখো 3টে কাঠি আছে, একটা হাইড্রোজেন দিলাম, ব্যাস এই কার্বনটারও 4 হয়ে গেল। কিন্তু এর নামকরণ এবার কি করে করবে? একটা, দুটো, দুটো থাকলে কি হয়? মূল ধাতু ইথ যুক্ত বিভক্তি কি আছে অ্যালকাইনের? ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন বলে, অ্যালকাইন বললে বিভক্তি আইন হবে, তাহলে ইথ যুক্ত আইন। এর নাম হয়ে যাবে, সন্ধি করো ইথাইন। এর নাম হয়ে গেল ইথাইন। এবারে যদি দুটো না থাকে 3টে হতো প্রোপাইন, 4টে হলে বিউটাইন, 5টা হলে পেন্টাইন। নামকরণ তুমি নিজে নিজে তৈরি করে নিতে পারবে। তাহলে মূল কথা হলো আমরা হাইড্রোকার্বনগুলোকে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এর মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকিন, আর যাদের মধ্যে, যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকাইন। ক্লিয়ার? এখানে আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই আমি। সেই ইনফরমেশানটা হচ্ছে, এগুলো সব মুছে দিলাম আমি, ঠিক আছে? সব মুছে দিলাম। সেই ইনফরমেশানটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের একটা সাধারণ সংকেত রয়েছে। কি সেই সাধারণ সংকেত? অ্যালকেনকে আমরা বলবো, সংকেত দ্বারা প্রকাশ করলে বলবো CnH2n+2। অ্যালকিন হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n-2। ওরে বাবারে, তোমরা আবার ভাববে স্যার এ আবার কী লিখলো, এর আবার সংকেত কী করে কি বুঝবো? খুব ইজি ব্যাপার। দেখো সংকেতগুলো একটু লক্ষ্য করো। অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2। এখানে দেখো এই জায়গাটা দেখো H2n+2, এখানে সবারই CN আছে, সি এর দিকে তাকানোর দরকার নেই, এইচের দিকে তাকাও। 2n অ্যালকেনে আছে 2n+2, অ্যালকিনে আছে শুধু 2n, অ্যালকাইনে আবার আরও 2 কম অর্থাৎ 2n-2। অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকাইনের দিকে গেলে
অ্যালকেন থেকে অ্যালকাইনের দিকে গেলে 2 2 করে কমছে। দেখো এখানে H2n+2, 2 কমে এখানে হলো 2n, আবার 2 কমে এখানে হলো 2n-2, তাই না? অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা কিন্তু যত যাচ্ছে আমি তত কমছে 2 2 করে। এবারে এই সংকেতের অ্যাপ্লিকেশনটা দেখো, এই সংকেত থেকে আমরা কি বুঝি দেখো। ধরো এখানে n এর মান 1 বসাও, n = 1, তাহলে কি হবে? Cn মানে C1, H2n মানে 2 × 1 + 2 কত হলো দেখো তো? 2 × 1 = 2 আর 2 × 4 CH4 কি হলো? মিথেন। তাহলে n এর মান 1 হলে প্রথম যে যৌগটা পেলাম অ্যালকেন, তার নাম কি হলো? মিথেন। n এর মান যদি 2 হয়, এবারে তুমি ক্যালকুলেশন মুখে মুখে করার বসাও, 2 বসাচ্ছি, তাহলে এটা 1 হলে, n এর মান 1 হলে এটা হচ্ছে, তাই তো? এই এবার n এর মান যদি 2 হয় কি হবে দেখো তো? 2 হলে C2, এদিকে 2 × 4 আর 2 × 6 H6, C2H6। n এর মান 3 হলে, n = 3 হলে কত হবে? C3, 3 × 6 আর 2 × 8 H8। তাহলে এই যে পরপর যৌগগুলো পাচ্ছি দেখো, আমরা প্রথমে কি পেলাম? CH4, তারপরে কি পেলাম? C2H6, তারপরে কি পেলাম? C3H8, তারপরে কি পাবো বলো তো? কার্বনের মান 4 হলে, C4, এখানে হবে 4 × 2 = 8, মানে n এর মান 4 হলে C4, 4 × 2 = 8 আর 2 = 10 H10। এই যে পরপর যৌগের শ্রেণী তৈরি হচ্ছে, এই জৈব যৌগের শ্রেণীগুলোতে দেখো প্রত্যেকটা জৈব যৌগ একই উপাদান মৌল কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। প্রত্যেকটি যৌগের আণবিক সংকেতের যদি পার্থক্য দেখো, তাহলে ধরো এটা 1 নম্বর যৌগ, মনে করো এটা 1 নম্বর যৌগ, এটা 2 নম্বর যৌগ, এটা 3 নম্বর যৌগ, এটা 4 নম্বর যৌগ। 1 থেকে 2 এর পার্থক্য কত দেখো? C এখানে একটা, C দুটো, তাহলে একটা C পার্থক্য। এখানে H6, H4, তাহলে 6টা থেকে 4টে বাদ দিলে H কটা? H2, তাহলে 1 এবং 2 এদের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত হলো? CH2। মনে করো 2 এর সঙ্গে 3 এর পার্থক্য দেখো, দেখো C3 থেকে C2 বাদ দিলে কত হবে? H8 থেকে H6 বাদ দিলে কত হবে? H2। তাহলে 2 এর সঙ্গে 3 বিয়োগ করলেও পার্থক্য হয়ে গেল CH2। তুমি 3 এর সঙ্গে 4 বিয়োগ করো তো, দেখো C4, C3, তাহলে বিয়োগ করলে C হবে, H10, H8 বিয়োগ করলে H2 হবে। অর্থাৎ এই যে শ্রেণীটা পরপর আমি তৈরি করছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আরও যদি আমি এখানে দিই C5H12 হয়ে যাবে, 5 হলে কত? 5 × 10 দিয়ে 12, 12 হয়ে যাবে, পেন্টেন। ঠিক আছে, তাহলে কি বললাম? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, পরপর যদি সিরিজ তৈরি করি, তাহলে সেই শ্রেণীকে আমরা বলবো সমগণীয় শ্রেণী। এর একটা নাম আছে, নামটা অবশ্যই মনে রেখো, পরীক্ষায় আসে, সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। তাহলে এবারে আমরা সংজ্ঞায় আসি। হোমোলোগাস সিরিজ কাকে বলে? একই মৌলসমূহ দ্বারা গঠিত, পরপর দুটি যৌগের আণবিক সংকেতের পার্থক্য যদি CH2 হয়, তাহলে তাদের মোটামুটি কার্যকরী মূলকগুলোও একই রকম হয়, তাদের বিভিন্ন রাসায়নিক ও ভৌত ধর্মগুলোও একই রকম হয়। এই রকম যে যৌগের শ্রেণী, তাকে আমরা বলবো সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এবং এই হোমোলোগাস সিরিজের, সমগণীয় সিরিজের প্রত্যেকটি মেম্বারকে, প্রত্যেকটি সদস্যকে আমরা বলবো সমগণ। ওকে, তাহলে এখানে দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এরা প্রত্যেকে যে শ্রেণীটা তৈরি করে সেই শ্রেণীটাকে আমরা বলছি সমগণীয় শ্রেণী। আর এদের প্রত্যেকে এক একজন মেম্বারকে আমরা বলবো সমগণ বা তোমার সমগণীয় শ্রেণীর এক একটা সদস্য। ঠিক আছে, এদের আণবিক সংকেতের পার্থক্য কত পেলাম? CH2, যেখানে C মানে কত? 12, H2 মানে কত? 2 × 2, 12 আর 2 = 14। তাহলে যদি বলি প্রত্যেকটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? CH2, দ্যাট মিনস 14, আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14, 14, মনে থাকবে তো? CH2, C মানে 12, H2 মানে 2, 12 আর 2 = 14, আণবিক ভরের পার্থক্য 14। এই হচ্ছে আমাদের মোটামুটি হাইড্রোকার্বন সমগণীয় শ্রেণী। একটা মোটামুটি ইনফরমেশন তোমাদের সামনে দেওয়া হলো। আমরা পরবর্তীতে যখন IUPAC নেম করব, তখন কিন্তু আরও ডিটেলসে এ ব্যাপারে আলোচনা করব। এবারে এখানে আমরা একটুখানি
আলোচনা করব সেটা হচ্ছে এই জৈব রসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা পরীক্ষায় বারবার আসে, সেই ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। এবারে কিন্তু মেন জায়গা আমাদের পরীক্ষার প্রশ্নের মেন জায়গা কার্যকরীমূলক, পরীক্ষায় বারবার আসে কার্যকরীমূলক। কিছু কিছু পরমাণু বা পরমাণুপুঞ্জ রয়েছে যেগুলো ফাংশনাল গ্রুপ বলা হয়, গ্রুপস। কিছু কিছু পরমাণু বা পরমাণুপুঞ্জ ছাড়া কি হয়, জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলবো কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। আরেকবার বলে দিই, যে সমস্ত গ্রুপগুলো, যে সমস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জগুলো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলবো কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। পরীক্ষায় যে প্রশ্নটা আসে, কার্যকরীমূলক কাকে বলে, কয়েকটি কার্যকরীমূলকের নাম এবং সেই কার্যকরীমূলক দ্বারা গঠিত একটি করে জৈব যৌগের নাম কিন্তু আসে। তো আমরা কয়েকটি কার্যকরীমূলকের নাম, এখানে প্রথমেই কয়েকটি কার্যকরীমূলকের সংকেত জানব, তারপরে আমরা জেনে নেব সংকেতের পরে জেনে নেব আমরা সেই কার্যকরীমূলকটার নাম কি, কী নামে পরিচিত, তারপরে আমরা জেনে নেব উদাহরণ, তাহলেই হবে উদাহরণ। নাম, সংকেত, নাম, উদাহরণ। যেমন ধরো একটা সংকেত দিলাম নাম্বার 1 OH, এটাকে বলা হয় হাইড্রক্সি, হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সি বললেই হবে। উদাহরণ, OH দ্বারা গঠিত জৈব যৌগের উদাহরণ। দেখো এই উদাহরণ মনে রাখার জন্য একটা ছোট্ট টোটকা দিয়ে দিই আমি। একটা গ্রুপ আছে যার নাম মিথাইল গ্রুপ, আর একটা গ্রুপ আছে যেটা বেনজাইল গ্রুপ। মিথাইল গ্রুপ হচ্ছে এর সংকেত CH3, এই বন্ডটা কিন্তু ডান দিকে হবে, এইখানে হাতটা হবে এইদিকে, এটা হাত বলি, এই যে সমযোজী বন্ধন সেটাকে হাত বলবো আমরা। সেই মিথাইল গ্রুপ, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের ফলে যে গ্রুপ তৈরি হয় তাকে মিথাইল গ্রুপ বলে। সেটা IUPAC নেম করানোর সময় আমি অবশ্যই আরও বলবো, শুধু মাথায় রেখো CH3 বন্ড, এটাকে বলা হয় মিথাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপ এরকম করে লেখো। আর একটা বেনজাইল গ্রুপ C6H5, বেনজিন থেকে একটা হাইড্রোজেন যখন অপসারিত হয় তখন তৈরি হয় বেনজাইল গ্রুপ। আর মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হয়, মিথেন কি সংকেত CH4, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে CH3 বন্ড, সেটাকে আমরা বলবো মিথাইল গ্রুপ। আর বেনজিনের সংকেত হচ্ছে C6H6, সেখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে C6H5, ওইটাকে আমরা বলবো বেনজাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপ আর বেনজাইল গ্রুপ এই দুটো যদি তোমার মাথায় থাকে, এর সঙ্গে যে সংকেতটা থাকবে সেটা জুড়ে দাও, CH3OH, বন্ড দেওয়ার দরকার নেই, C6H5OH, ব্যাস, ঠিক আছে। এই যে যৌগগুলো তৈরি হলো, এগুলো হচ্ছে কিন্তু এই হাইড্রক্সি আণবিক সংকেত দ্বারা গঠিত, কার্যকরীমূলক দ্বারা গঠিত জৈব যৌগের নাম। হাইড্রক্সি কার্যকরীমূলক দ্বারা গঠিত জৈব যৌগের নাম, এটা হচ্ছে মিথানল, ঠিক আছে। তাহলে একটা জৈব যৌগের নাম বললে তুমি বলে দেবা মিথানল। নেক্সট ওই রকম আরও বিভিন্ন সংকেতগুলো আছে কার্যকরীমূলকে, যেমন বন্ড CHO, যেমন কিটো গ্রুপ, যেমন ইথার গ্রুপ, যেমন নাইট্রো গ্রুপ, যেমন অ্যামিনো গ্রুপ, যেমন অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এগুলো সব তোমাদের জেনে রাখতে হবে। এটাকে কি বলে, এটাকে বলা হয় তোমার অ্যালডিহাইড গ্রুপ, এটাকে বলা হয় কিটো গ্রুপ, এটাকে বলা হয় ইথার গ্রুপ, এটাকে বলা হয় NO2 মানে নাইট্রো গ্রুপ, এটাকে বলা হয় NH2 দ্যাট ইজ অ্যামিনো গ্রুপ, এটাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ,
গ্রুপ। এবার একটা করে জৈব যৌগ যে শিখিয়ে দিয়েছি, CH3, তাহলে লেখো CH3, তারপরে যা থাকবে দিয়ে দাও CHO। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড কিটোন দিয়ে দাও CH3 CO CH3। ঠিক আছে, কিটোন, একটা কিটোনের নাম হয়ে গেল অ্যাসিটোন। ইথার দিয়ে দাও CH3O CH3, ডাইমিথাইল ইথার। নাইট্রো দিয়ে দাও, এই যে C6H5 এর কথা জানো তোমরা, C6H5NO2, নাইট্রোবেনজিন, NH2, তাহলে C6H5NH2। তারপরে COOH আছে, দিয়ে দাও CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো হচ্ছে এক একটা কার্যকরীমূলক দ্বারা গঠিত জৈব যৌগের উদাহরণ। একটুখানি একটা করে অন্তত নাম মনে রেখো, তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এলে পারবো। পরীক্ষায় ধরে বলবে OH, এই কার্যকরীমূলক দ্বারা গঠিত একটি জৈব যৌগের নাম লেখো, তখন তুমি বলে দেবা ফেনল, বা বলে দেবা তোমার মিথানল। এটা মিথানল, এটা ফেনল, যা ইচ্ছা বলে দেবা। তোমার বললো একটা COOH, এই কার্যকরীমূলক দ্বারা গঠিত একটি জৈব যৌগের নাম লেখো, তখন COOH জৈব যৌগের নাম যদি নাও জানো, তার আগে CH3 একটা মিথাইল গ্রুপ লাগিয়ে দেওয়া, তাহলে CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইভাবে সংকেত, তাদের নাম এবং একটি করে উদাহরণ পরীক্ষার জন্য রেডি রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তো আমরা আজকের এই জৈব যৌগের প্রথম ক্লাসে যে যে বিষয়গুলো জানলাম সেগুলো একটুখানি মন দিয়ে আরেকবার শুনে নাও। জৈব যৌগ কাকে বলে, জৈব অজৈব যৌগের পার্থক্যগুলো কী কী, ওখানে জৈব যৌগের যে কার্বনের যোজ্যতা 4 এবং বিজ্ঞানী ভ্যান হফ ও লাবেলের যে চতুস্তরকীয় মডেল, সে ব্যাপারে একটু আলোচনা করলাম। তারপরে আমরা সমগণীয় শ্রেণী কাকে বলে, সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য কী কী, উদাহরণ কীভাবে কী, কার কী সংকেত, সেগুলো জানলাম। এবং পরিশেষে আমরা জেনেছি যে কার্যকরীমূলক কাকে বলে, কার্যকরীমূলকগুলোর সংকেত এবং উদাহরণ জেনেছি। আর সেই সঙ্গে মাঝে হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের যে সম্পৃক্ত অসম্পৃক্ত শ্রেণীবিভাগ, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আগামী ক্লাসে আমাদের খুব ভাইটাল ক্লাস আগামী ক্লাস হতে চলেছে। আগামী ক্লাসে আমরা IUPAC পদ্ধতিতে নামকরণ এবং ওখানে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এদের যে তুলনামূলক ব্যবহার থেকে আরম্ভ করে, উৎস থেকে আরম্ভ করে, এদের প্রত্যেকটি বন্ধন কোণের মান, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, সমস্ত কিছু নিয়ে সামনের দিন আলোচনা করব। এবং শেষের দিকে আমাদের রয়েছে পলিমার, বিভিন্ন বায়োডিগ্রেডেবল, বায়ো নন ডিগ্রেডেবল যে পলিমারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পলিমার, মোনোমার, তারপরে তোমার বিভিন্ন অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সব ব্যবহার রয়েছে, ডিনেচার্ড স্পিরিট রয়েছে। তো সব মিলিয়ে একদম ফাটাফাটি ক্লাস অপেক্ষা করছে তোমাদের জন্য। পার্ট 2 জৈব রসায়ন। সুতরাং কিপ ওয়াচিং, সঙ্গে থাকবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের। আজকের মতো জৈব রসায়ন পার্ট 1 এখানে শেষ করলাম। যতদূর শেষ করলাম একটুখানি মনোযোগ দিয়ে বাড়িতে তোমরা স্টাডি করো, পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি যতই এখানে বকবক করি, বইটা না খুলে যদি একবার একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। বই এর সঙ্গে দোস্তি করতে হবে, ঠিক আছে, বইয়ের সঙ্গে। সুতরাং তোমার বেস্ট ফ্রেন্ড তোমার বুক, সেই বইগুলোই এখন সারাদিন চোখের সামনে রাখবে, সেগুলোই ধ্যান, সেগুলোই জ্ঞান। অন্ততপক্ষে যতদিন না আমরা মিশন মাধ্যমিক 2026 সেই পরীক্ষায় বসছি, পরীক্ষায় দিচ্ছি, ততদিন পর্যন্ত পড়াশোনাটাকে মন দিয়ে চালিয়ে যাও, ঠিক আছে। দেখো বাড়িতে বাবারা, মায়েরা সব সময় হয়তো তোমাদের চোখে চোখে রাখলেও সব সময় তাদের দ্বারা সম্ভব না গাইড করা। যতক্ষণ না তুমি নিজে বুঝবে যে রেজাল্ট করার দরকার তোমার, কারণ বর্তমান যুগ তো বুঝতেই পারছো। সব মিলিয়ে তোমাকে জীবনে এস্টাবলিশমেন্ট পেতে গেলে, জীবনে কিছু হতে গেলে মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু সবার আগে দাও। এটাই হচ্ছে তোমার আগামী জীবনের প্রবেশদ্বার। সুতরাং বেশি কিছু বলবো না, তোমরা সবাই এখন অনেক বড় হয়েছো, আর নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি সব রয়েছে তোমাদের, তাই পড়াশোনা চালিয়ে যাও। এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।